আজকের এই সচিত্র বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, পুষ্টি শব্দটা শুনলেই আমাদের মাথায় সবার আগে কি আসে বলুন তো? হয়তো সাধারণ খাবার খাওয়া আর সেটা হজম করার দৈনন্দিন প্রক্রিয়ার কথাই আমরা ভাবি। কিন্তু প্রকৃতিতে এমন কিছু অভাবনীয় পুষ্টি সংগ্রহের পদ্ধতি লুকিয়ে আছে, যেগুলো নেহাতি শুধু খাবার খাওয়া নয়, এগুলো আসলে প্রকৃতির টিকে থাকার অত্যন্ত চতুর এবং চমকপ্রদ কিছু কৌশল। বলা যায় জীবজগতের একটা অদ্ভুত অর্থনৈতিক লেনদেন চলে এখানে। আজকের এই বিশ্লেষণে আমরা প্রকৃতির এই অসামান্য সার্ভাইভাল কৌশলগুলো নিয়েই গভীরভাবে আলোচনা করব। আজ আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। উদ্ভিদের মিথজীবী ও পতঙ্গভুক পুষ্টি, এরপর প্রাণীদের জগতে পরজীবী ও মিথজীবী পুষ্টি, এবং সবশেষে মৃতজীবী পুষ্টি। চলুন শুরু করা যাক। 1 নম্বর বিষয়, উদ্ভিদের মিথজীবী পুষ্টি। চলুন এমন একটা জগৎ দিয়ে শুরু করা যাক যেখানে একা একা বেঁচে থাকার কোনো সুযোগই নেই। মিথজীবী পুষ্টি বা সিম্বায়োটিক নিউট্রিশন নামটা শুনতে একটু খটমট লাগলেও বিষয়টা কিন্তু দারুণ। সহজ কথায় এটা হলো একটা নিখুঁত গিভ অ্যান্ড টেক বা পারফেক্ট টিম ওয়ার্ক। এখানে কেউ কারো ক্ষতি তো করেই না, বরং দুটো ভিন্ন জীব একে অপরের পুষ্টির চাহিদা মেটাতে একদম একটা ব্যবসায়িক অংশীদারিত্বের মতো কাজ করে। এখানে উভয়েরই সমান লাভ। এই অসাধারণ বন্ধুত্বের সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল লাইকেন। বাইরে থেকে দেখলে একে হয়তো নিছক একটা সাধারণ উদ্ভিদ মনে হতে পারে, কিন্তু আসলে এটি শৈবাল এবং ছত্রাকের এক অবিশ্বাস্য যৌথ উদ্যোগ। এরা একসাথে এমনভাবে মিশে থাকে যে এদের আলাদা করে চেনাই মুশকিল। এখানে সবচেয়ে কৌতূহলের জায়গাটা হলো এদের শ্রমবণ্টন। ভাবুন তো, ছত্রাক তার চারপাশের মৃত জৈব পদার্থ থেকে পুষ্টিরস শুষে নিয়ে সেটা শৈবালকে দেয়, কারণ ছত্রাক নিজে খাবার বানাতে পারে না। অন্যদিকে শৈবালের কাছে আছে সালোক সংশ্লেষের জাদুকরী ক্ষমতা। সে ওই রস ব্যবহার করে দিব্যি খাবার তৈরি করে এবং তার একটা অংশ আবার ছত্রাককে ফিরিয়ে দেয়। একেবারে নিখুঁত একটা অর্থনৈতিক আদান প্রদান, তাই না? 2 নম্বরে রয়েছে পতঙ্গভুক উদ্ভিদ। সহযোগিতা থেকে এবার আমরা সোজা শিকারের জগতে চলে এলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পোকাখেকো গাছ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? এই গাছগুলো কিন্তু স্রেফ পেট ভরানোর জন্য বা ক্যালোরির জন্য পোকামাকড় খায় না। তারা নিজেরা শর্করা বানাতে পারে ঠিকই, কিন্তু যে স্যাঁতসেঁতে মাটিতে এরা জন্মায় সেখানে নাইট্রোজেনের চরম অভাব থাকে। আর এই নাইট্রোজেনের অভাবেই এদেরকে এই অভিনব শিকারী কৌশল বেছে নিতে হয়েছে। আর এই শিকারের মাস্টারপিস হল কলসপত্রী বা ঘটপত্রী গাছ। এদের পাতাগুলো দেখতে একদম একটা সুন্দর কলসির মতো। একটা পোকা একবারের ভেতরে পড়লে আর কোনোভাবেই বেরোতে পারে না। এই জৈবিক ফাঁদগুলো বিবর্তনের এক অসাধারণ রূপ। সূর্য শিশির বা পাতাঝাজির মতো গাছগুলো ঠিক একইভাবে এই মারাত্মক সুন্দর ফাঁদ পেতে নিজেদের নাইট্রোজেনের চাহিদা মেটায়। 3 নম্বর বিষয়, প্রাণীদের পরজীবী পুষ্টি। উদ্ভিদ জগৎ থেকে এবার আমরা প্রাণীদের দিকে নজর ফেরাব, যেখানে সম্পর্কগুলো পুরোপুরি শোষণের উপর দাঁড়িয়ে আছে। সবচেয়ে চমকপ্রদ এবং সত্যি বলতে কিছুটা গা ছমছমে তথ্যটা হলো, এই পরজীবী প্রাণীদের কোনো কিছু হজম করার দরকারই পড়ে না। এরা তাদের পোষক প্রাণীর শরীর থেকে একদম রেডিমেড বা আগে থেকেই হজম হওয়া পুষ্টিরস সরাসরি চুরি করে নেয়। এতে বেচারা পোষকের মারাত্মক ক্ষতি হয় ঠিকই, কিন্তু পরজীবীরা বিনা পরিশ্রমে আয়েশ করে বেঁচে থাকে। এখানে আবার পরজীবী যুদ্ধের দুটো সম্পূর্ণ আলাদা ময়দান আছে। একদল আক্রমণ করে পোষকের শরীরের বাইরে থেকে, যেমন উকুন বা ইন্টুলি, আর আরেক দল হল অন্তঃপরজীবী, যারা শরীরের ভেতরের অন্ধকার জগতে একদম অঙ্গপ্রত্যঙ্গের ভেতরে গিয়ে সরাসরি বাসা বাঁধে। শরীরের ভেতরের এই অনাহত অতিথিদের খুব পরিচিত কয়েকটা নাম হল গোলকৃমি, ফিতাকৃমি বা গোদকৃমি। অন্য একটা প্রাণীর শরীরের ভেতরের চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এরা নিজেদের যে অবিশ্বাস্যভাবে মানিয়ে নিয়েছে, তা ভাবলেই অবাক হতে হয়। এবার 4 নম্বর, প্রাণীদের মিথজীবী পুষ্টি। শোষণের গল্প বাদ দিয়ে চলুন আবার সহযোগিতার থিমে ফেরা যাক। এই পারস্পরিক উপকারী সম্পর্ক বা মিথজীবিতা কিন্তু শুধু গাছপালায় সীমাবদ্ধ নেই। প্রাণী এবং অণুজীবদের মধ্যেও এমন দারুণ বন্ধুত্বের দেখা মেলে, যা তাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য একেবারে অপরিহার্য। আর এর সবচেয়ে চমৎকার উদাহরণটা এই মুহূর্তে খোদ আপনার আমার পেটের ভেতরেই ঘটছে।
ইকোলাই বা এস্টারিচিয়া কোলি ব্যাকটেরিয়ার নাম তো আমরা শুনেছি। এরা মানুষের অন্ত্রে নিরাপদে বসবাস করে এবং প্রাথমিক পুষ্টি পায় আমাদের শরীর থেকে। আর এর বদলে তারা কি দেয় জানেন? মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন B12 তৈরি করে দেয়। একেবারে পারফেক্ট একটা উইন-উইন সিচুয়েশন। এবং আমাদের শেষ টপিক ৫ নম্বর, মৃতজীবী পুষ্টি। চলুন দেখি প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী বা স্ক্যাভেঞ্জারদের জগৎটা কেমন। এই প্রক্রিয়ায় জীবগুলো সাধারণত মৃত বা পচে যাওয়া জৈব পদার্থ থেকে তাদের পুষ্টি জোগাড় করে। পরিবেশ পরিষ্কার রাখার ক্ষেত্রে এদের অবদান বলে শেষ করা যাবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে এরা জীবন্ত প্রাণীর শরীরের উপরিভাগ থেকেও এই পদ্ধতিতে পুষ্টি নেয়, আর তখনই বাধে বিপত্তি, শুরু হয় নানা ধরনের ইনফেকশন। পুষ্টি সংগ্রহের এই অভিনব কৌশলটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের বেশ কাছাকাছি ঘটে। যেমন ধরুন দাঁত বা রিংওয়ার্ম, মাথার তালুতে হওয়া টেনিয়া ক্যাপিটিস কিংবা গ্রীবা ও কুচকিতে হওয়া টিনিয়া ক্রুরিস, এই ফাঙ্গাসগুলো মূলত মানুষের ত্বকের মৃত কোষ থেকেই তাদের পুষ্টির চাহিদা মেটায়। এই মৃতজীবী প্রক্রিয়ার সবচেয়ে পরিচিত মুখ হল ছত্রাক। আমাদের চেনা মাশরুম বা অ্যাগারিকাস এভাবে মৃত জৈব পদার্থের ওপর বেড়ে ওঠে। যেহেতু সবুজ গাছের মতো এদের ক্লোরোফিল নেই এবং নিজের খাবার নিজে বানাতে পারে না, তাই টিকে থাকার জন্য পচনশীল বস্তুর ওপর নির্ভরশীল হওয়া ছাড়া এদের আর কোনো উপায় নেই। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। উদ্ভিদ আর প্রাণীদের এই যে নিখুঁত অংশীদারিত্ব, কোথাও চরম শোষণ আবার কোথাও নিঃশব্দে পরিষ্কারতার কাজ, সব মিলিয়ে প্রকৃতির যে অবিশ্বাস্য ইকোসিস্টেম তৈরি হয়েছে তা সত্যি অভাবনীয়। একবার ভাবুন তো, প্রকৃতির এই অদ্ভুত আর বিস্ময়কর পুষ্টির নিয়মগুলোই কি আসলে আমাদের পুরো পরিবেশকে একটা সুতোয় বেঁধে রাখেনি? এই অসাধারণ জীবজগৎ সম্পর্কে আরও জানার কৌতূহল নিশ্চয়ই আপনাদের মনেও তৈরি হয়েছে। আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।